হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড, শাস্তির দাবিতে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ, আইনজীবীদের বিক্ষোভ। আত্মগোপনে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার, সঙ্গে ছিলেন শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত। বাকি মন্ত্রীদের বিচারের আওতায় আনতে উত্তাল রাজপথ, শাহবাগের সম্প্রীতি সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ, চলছে রেজিস্ট্যান্স উইক। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা, স্বৈরাচারের 10 মন্ত্রী, আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ও দেশি বিদেশি চক্র, অভিযোগ ফখরুলের, হত্যা নির্যাতনের বিচার দাবি। এবং শিল্পকলা একাডেমিতে নরক রাজ্যে পরিণত করেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ভাগ্যের নির্মম পরিণতি, নিতে হলো বিদায়। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সদ্য পদত্যাগ করা স্বৈরাচার হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি জানায় ওই এলাকায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আত্মগোপনে রয়েছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বুধবার পল্টন থানায় হওয়া রিকশা চালক কামাল উদ্দিনের হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে রাতে পল্টন থানায় তাদের নেওয়া হয়নি, আজ তাদের আদালতে তোলা হতে পারে। হত্যা মামলায় স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এ যেন টানা 15 বছরের ক্ষোভ। শুধু আইনজীবী নয়, এ বিক্ষোভে অংশ নিয়েছেন ছাত্র জনতাও। আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে পেয়ে যেভাবে পেরেছেন ঢিল, জুতো, ঝাড়ু, এমনকি ডিমও ছুঁড়ে মেরেছেন। অনেকের ছোড়া ডিমে আচ্ছাদিত হয় তাদের মুখ। কদিন আগেও যে আদালত প্রাঙ্গণ চলত আনিসুল হকের হাতের ইশারায়, সেখানেই চরম অপমানিত হতে হয় তাকে। দেয়া হয় 10 দিনের রিমান্ড। আনিসুল হক ও সালমান এফ রহমানকে নিয়ে আসা হয় ঠিক সন্ধ্যায়। তার গাড়িবহর দেখেই ছুটে আসে বিক্ষুব্ধ জনতা, দেন নানা স্লোগান। পুলিশের গাড়িকে লক্ষ্য করে ছুড়ে মারে পচা ডিম। এই দৃশ্য দেখে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীও যেন হতভম্ব। 10 দিনের রিমান্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেন উচ্ছ্বসিত আইনজীবীরা। যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরই প্রেতাত্মা সেই আইনমন্ত্রী কালাকানুন করে যাদের গলা টিপে ধরেছে, সেই আনিসুল হককে এবং সেই সালমান এফ রহমান, যিনি সারা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত। ম্যাজিস্ট্রেট আদালত 28 নম্বরে শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত শুনে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সকাল থেকে অপেক্ষার পর যখনই সন্ধ্যায় খবর আসে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, ঠিক তখনই আনন্দে মেতে উঠে উৎসুক জনতা। ওনার পক্ষে কোনো আইন অ্যাডভোকেটও দাঁড়ায় নাই, এটা খুবই একটা পজিটিভ দিক। আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক, সেটা হচ্ছে ফাঁসি চাই আমরা। তার নিজের পরিচয় গোপন রেখে সে পালা যেতে চাইছে, তার মানে সে তার ভিতরে আছে যে সে একজন অপরাধী। সে অপরাধী যে এই হিসেবে দাড়ি মোষ কাটিয়ে পলাইছে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীদেরও যেন শিগগিরই আদালতের কাঠগড়ায় আনা হয়, এ দাবি এখন সবার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনেও মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করে তারা। এতে অংশ নেয় দেশের বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় স্বৈরাচার হাসিনা সরকারের সব মন্ত্রীদের বিচারের আওতায় আনার
জোর দাবি তোলেন শিক্ষার্থীরা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। একতার বাংলাদেশ, যেখানে এক হয়েছে বাংলাদেশের সবকটি ছাত্র সংগঠন, শুধু আসেনি ছাত্রলীগ। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশ থেকে ঘোষণা আসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। হাজার বছর ধরে আমাদের এই সমাজে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আমাদের সমাজে মুসলিমরা, আমাদের সমাজের হিন্দুরা, আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে। আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা সবাই বাংলাদেশি। এই পরিচয়ে সামনের দিকে ফ্যাসিস্ট হাসিনার দোসররা যদি কোনো ষড়যন্ত্র করার অপচেষ্টা করে, আমরা আপনারা সবাই মিলে সেই ষড়যন্ত্রকে রুখে দেব। এটি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো রাজনৈতিক ট্যাগ দিয়ে আপনি কাউকে ডিহিউম্যানাইজ করতে পারবেন না। গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনা সরকারের ফাঁসির দাবিও তুলে ধরেন তারা। গতকালকে যেভাবে এক দোসর সালমানের রহমানকে ধরা হয়েছে, সবাইকেই ধরা হয়েছে, ধরতে হবে। যারা দুর্নীতি করেছে, ঋণ খেলাপি করেছে, তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে। আর কোনো ষড়যন্ত্র নয়, এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে আছে, রাজপথে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে। সমাবেশ শেষে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে শাহবাগ থেকে রাফা প্লাজা পর্যন্ত পদযাত্রা করেন শিক্ষার্থীরা। পরে শহীদদের স্মরণে রাফা প্লাজার সামনে মোমবাতি প্রজ্বলন করেন তারা। ঘোষণা দেয়া হয় স্বৈরাচারের দোসরদের সব ষড়যন্ত্র রুখে দেয়ার। বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না। বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। 4 দফা দাবিতে বৃহস্পতিবারও রাজপথে থাকার ঘোষণা দেন তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেছেন নিহত শিক্ষার্থীর বাবা। কাফরুল থানায় হয়েছে আরেকটি হত্যা মামলা। এছাড়া দুর্নীতি ও হত্যায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশ দেয়া হবে আগামীকাল। দর্শক আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যেন মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 10 মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী বিচার দাবি করেন তার আইনজীবী। এখানে 10 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, তারপরে সাবেক মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন, পুলিশের সাবেক আইজিপি আছেন, ডিএমপি কমিশনার আছেন এবং র্যাবের ডিজি আছেন এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি। এদিকে সিএমএম আদালতে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার 24 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আবেদনকে এজাহার হিসেবে নিয়ে কাফরুল থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। অন্যদিকে অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করা হয়। উত্তরা পশ্চিম থানাকে তা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয় ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালত। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 25 সদস্যকে আসামি করা হয়েছে। আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং আইনমন্ত্রীকে আসামি করেছি, সাবেক আইনমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, সাবেক আইজিপি যিনি শহীদুল ইসলাম এবং মহাপরিচালক বা র্যাবের ডিজি যে আপনার বেনজির আহমেদ, তাদেরকে আসামি করে মামলা করেছি। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতি ও হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। যে যারা যারা এই জেনোসাইড অর্থাৎ এই গণহত্যা এবং এই ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য যারা যারা এর সাথে জড়িত তাদের জানি বিচার হয়, এবং সাথে সাথে তারা যদি বাইরে যেতে চায় তাহলে ইন্টারিম আদেশে আমি একটা চেয়েছিলাম, তারা যদি বাইরে যেতে চায় তাহলে জানি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপর যায়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান আইনজীবীরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংখ্যালঘু ও আওয়ামী লীগের লোকজনের ওপর নির্যাতনের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে দেশি বিদেশি চক্র। সকালে ঠাকুরগাঁওয়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জাফরপাড়ার সম্প্রীতি সমাবেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় নাগরিক কমিটি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সাইফুর রিপনের রিপোর্ট। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বাসভবনে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার চলছে। কোথাও কোনো হামলা নির্যাতনের ঘটনা যাতে না ঘটে তা নিয়ে দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে বালিয়াডাঙ্গিতে আপনার মাইনরিটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করেছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে, তারা পরিষ্কার বলছে যে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা। কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগটাকের সাথে নেই, তারা গিয়ে বলছে আমরা চলে যাচ্ছি। এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। হ্যাঁ, দু একটা জায়গায় স্প্রে ইনসিডেন্ট হতে পারে, আপনারা দেখেছেন যে আমাদের দল কিভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে বেরিয়েছে। পরে রংপুরে ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করে সাইদের পরিবার ও স্বজনদের খোঁজ খবর নেন বিএনপি মহাসচিব। সংবাদকর্মীদের সাথে আলাপকালে বলেন, আবু সাইদ সহ সব শহীদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন ফ্যাসিবাদীদের সব ষড়যন্ত্র রুখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আবু সাইদের আত্মত্যাগ শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদী সমস্ত ষড়যন্ত্রকে মুখে দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশকে দুপুরে স্থানীয় জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আত্মত্যাগকে অর্থবহ করার জন্য আমাদের এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বন্ধুগণ, আপনারা সব জায়গায় এই নাগরিক কমিটি গঠন করে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আওয়ামী শাসক গোষ্ঠীর চালানো হত্যাকাণ্ড সহ সব অন্যায় অবিচারের বিচার হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে, হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা পালাবে না বলে নিজে দাবি করলেও জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বলছেন বিএনপি নেতারা।
নির্যাতনকারী লুটপাটকারীদের স্থান বিএনপিতে হবে না বলেও স্পষ্ট বার্তা দেন দলটির নেতারা। সাইফুল রিপনের আরও একটি রিপোর্ট। ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশের মতো রাজধানীতেও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র রয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। অবস্থান কর্মসূচি থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। দ্রুত সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংস্কার করে আমাদের যে মূল দাবি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এই সময়ের মধ্যে তাদেরকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ছাত্র জনতার এই আন্দোলনে যারা গণহত্যা করেছে তারা কি আবার বাংলাদেশের রাজনীতি করতে পারবে? বাংলাদেশের জনগণ তাদেরকে আর রাজনীতিতে দেখতে চায় না। ক্ষমতার স্বপ্ন না দেখে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সবার বিচারের জন্য প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তারা। আজকে আমাদের ইলিয়াস আলী কোথায়? এখনই ক্ষমতার স্বপ্ন দেখেন। বিডিআরের যে আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছেন তার মামলার বিচার কি হবে না? হবে। আজকে সারা বাংলাদেশে যে খুন করেছেন প্রত্যেকটা খুনের 1 নম্বর আসামি হলো শেখ হাসিনা। যারা আপোষের কথা বলবে তারা দালাল। পরিষ্কার কথা বলে রাখবেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। কেন্দ্রের নির্দেশনার বাইরে না যেতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ এক সময় পচে গলে দুর্গন্ধ হয়ে যাবে, আজকে তাই হয়েছে। এই দলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া আর কেউ অপরিহার্য না, এই কথাটা দয়া করে মনে রাখবেন। বিএনপির নামে যারা মানুষের ওপর অত্যাচার করবে তারা বিএনপির কেউ নয় বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। কোথাও কোনো লুট করবেন, লুণ্ঠন করবেন, মানুষের উপর অত্যাচার করবেন, তারা বিএনপি নয়, তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হচ্ছে। এখনো বহিষ্কার করা হবে। এই লুটেরারা কখনো বিএনপি হতে পারে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শিল্পকলা একাডেমিকে ঘুষ, দুর্নীতি আর স্বজনপ্রীতির নরক রাজ্যে পরিণত করে বিদায় নিলেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বৈরশাসক শেখ হাসিনার স্নেহভাজন সাবেক এই ছাত্রলীগ নেতা 13 বছরে এই অঙ্গনকে পরিণত করেছিলেন আস্তাকুড়ে। তার অপকর্মের খবর জানাচ্ছেন সহকর্মী আলী আফতাব। দীর্ঘ 1 যুগের বেশি সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ার আঁকড়ে রেখেছিলেন লিয়াকত আলী লাকী। বাধ্য হয়ে শেষে তিনি পদ ছাড়েন। কিন্তু এর আগে 13 বছরের ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেন লাকী। ভুয়া বিল ভাউচার বানিয়ে লাকী তার লাক বদলালেও শিল্পকলা একাডেমির কর্মী আর সারা দেশের শিল্পী কলাকৌশলীদের জীবনে এঁকে দিয়েছিলেন দুর্ভাগ্যের ছায়া। সরকারের তহবিল থেকে 26 কোটি টাকা আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত লিয়াকত আলী লাকী। তার বিরুদ্ধে 2022 সালের শুরুতে এইসব অভিযোগের অনুসন্ধান শুরু করেন দুর্নীতি দমন কমিশন দুদক। তারপর একে একে বেরিয়ে আসতে থাকে দুর্নীতির থলের বিড়াল। লাকীর দুর্নীতি অর্থ আত্মসাতের অন্যতম সহকারী তার অধীনস্থ নারী কর্মকর্তা সৈয়দা মাহবুবা করিম। 2021 সালের 30 জুন তাকে চুক্তি ভিত্তিতে একাডেমির পরিচালক বানান লাকী। মাত্র 20 দিনের দায়িত্বে রেখে তার মাধ্যমে 26 কোটি টাকা হাতিয়ে নেন লাকী। মহাপরিচালকের ক্ষমতার অপব্যবহার করে লিয়াকত আলী লাকী 2008 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে 8 কোটি টাকা নগদ উত্তোলন করেন চিত্রকর্ম কেনার নামে। অনুষ্ঠান না করে ভুয়া ভাউচারের মাধ্যমে প্রতি বছর তুলে নেন 3 কোটি টাকা। আউটসোর্সিং ভিত্তিতে কাজ করার নামে প্রতি মাসে লুটে নেন 50 লক্ষ টাকা। মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের নামে তার দুর্নীতি শত কোটি টাকায়। প্রতি বছর 70 লাখ টাকা খরচ করে দেশব্যাপী পালন করতেন তার নিজের জন্মদিন। 13 বছরের এমন অসংখ্য দুর্নীতি অপকর্মের লিয়াকত আলী লাকী। এটাও কিন্তু এক ধরনের শিল্পের আয়না ঘরে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে মুক্তি পেয়েছে এবং সেই জন্য আমরা আনন্দিত। যিনি মহাপরিচালক দায়িত্ব পালন করছে তিনি আসলে এখানে অনিয়মের পাহাড় গড়ে তুলেছেন।
যে দায়িত্বটা আমার থাকার কথা সেটা আমাকে দেয় নাই, আর দায়িত্বটা পালন করছে তার নিজস্ব লোক দিয়ে, সে কিসের কাজ চালিয়ে নিছে আর কি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন উত্তাল সারা দেশ, লাকি তখন শিল্পকলা একাডেমির কর্মকর্তাদের ততষ্ট রেখেছেন গুজব বিরোধী অপপ্রচারের প্রস্তুতিতে। গুলি করতে 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 পুলিশের গুলি শেষ হয়ে গেছে, তখন আমার প্রতিষ্ঠান ফাইল করে যে গুলি নয়, গুজব নয়, আসুন সত্যকে জানি। এই জন্য তারা ফাইল তৈরি করে, তারা তখন ওই নামে ওই শিরোনামে অনুষ্ঠান করার জন্য টাকা উত্তোলনের ব্যবস্থা করতেছে। শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারীদের অনেকেই এখন সোচ্চার তাদের 13 বছরের মহাপরিচালক লিয়াকত আলী লাকির বিচারের দাবিতে। তাকে ঢাকায় আনতে দেয়নি, বিনা চিকিৎসায় একরকম সে মারা। আলী আফতাব, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে গণহত্যার দায়ে পলাতক শেখ হাসিনা সহ জড়িত সবার বিচার হবে, কাউকে ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 31 আগস্টের মধ্যে ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার করা হবে। বিচার বিভাগের সবাইকে সম্পদের হিসেব দেওয়ার নির্দেশও দেন তিনি। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনী, সংঘাতে জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। ব্যাপক প্রাণহানির পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে হওয়া মামলার বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। চলতি মাসে সব মামলা প্রত্যাহার হবে উল্লেখ করে সাফ জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না। এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে। আইনা ঘরের ক্ষতিগ্রস্তরাও গুমের মামলা করতে পারবে জানিয়ে বলেন, সাংবাদিক দম্পতি সাগররনী হত্যার বিচার অবশ্যই হবে। আয়না ঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন, এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে। অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগররনী হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। অবশ্যই হবে। বিচার বিভাগের সবাইকে 10 কর্মদিবসের মধ্যে সম্পত্তি হিসাব দেওয়ার নির্দেশ দেন আইন উপদেষ্টা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। সাইবার সিকিউরিটি আইন সহ নিবর্তনমূলক সব আইন সংশোধন বা বাতিল করা হবে। পাচার হওয়া অর্থ ফেরাতে পদক্ষেপ নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। বিবেচনা করবেন। জি, সবাই ভালো থাকবেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সৎ ব্যবহারের কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচার রোধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সব্যবহারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধের সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না। দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এস মনসুর। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।
রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি ও বিপর্যস্ত আর্থিক খাতকে পুনর্গঠনের চ্যালেঞ্জের কথাও জানান তিনি। সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল রেসপন্সিবিলিটি হচ্ছে মূল্যস্ফীতি কন্ট্রোল করা, ফরেন কারেন্সি ফ্লোটাকে সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে। ব্যাংক খাতের দুর্দশার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী উল্লেখ করে নতুন গভর্নর জানান, এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যাংকের দুর্নীতিবাজ পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দিল্লিতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ভারতীয় হাইকমিশনারকে হুঁশিয়ার করে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি, চীন সহ বিভিন্ন দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া বাড়াবাড়ি করছে বলেও জানান তিনি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন চীন, সৌদি এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে বাকিরা কথা বললেও সাংবাদিকদের সাথে কথা না বলেই চলে যান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। এটা আমি বলেছি, এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা। এটা আমি তাকে বলেছি এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে। এটা তাদের করা উচিত। অফকোর্স আই কনভেড আওয়ার willingness to closely work with the new government. প্রায় 3 বছর পর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন বুধবার এ আদেশ দেন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সকালে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছিলেন। আদালতের নির্দেশে 2023 সালের 15 জানুয়ারি পাসপোর্ট জমা দিয়েছিলেন তিনি। 13 আগস্ট 1 বছরের বেশি সময় পর আদালত থেকে পাসপোর্ট ফিরে পান রোজিনা ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর বুধবার খুলেছে প্রাথমিক বিদ্যালয়। তবে প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কয়েকদিনের মধ্যে উপস্থিতি বাড়বে বলে আশা শিক্ষকদের। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ সব প্রাথমিক বিদ্যালয় খুলেছে। উৎসব মুখর পরিবেশে নোয়াখালীতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অন্য সময়ের তুলনায় কম। 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর 6 আগস্ট লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয় খুললেও উপস্থিতি কম ছিল। তবে এখন বেড়েছে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি। আমরা তাদের ক্লাস করব, যেভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের পুরো ক্লাস শুরু হয়েছে এবং আমাদের প্রথম দিন হিসাবে আমাদের উপস্থিতি অনেক ভালো। ময়মনসিংহে খুলেছে প্রাথমিক বিদ্যালয়ের দরজা। শিক্ষার্থীদের মধ্যে এখনো আতঙ্ক না কাটায় ক্লাসে উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন হোম ভিজিটের মাধ্যমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহ থেকে আমরা পুরো দমে চেষ্টা করবো আমার শতভাগ শিক্ষার্থী উপস্থিত রাখার জন্য। মাদারীপুরে 720টি প্রাথমিক বিদ্যালয় খুলেছে, তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম। গ্রস্ত হয়েছে আমাদের বাচ্চাদের, তাদের জন্য আর কোনো সমস্যা না হয় সেই দিক যেন বিদ্যালয় কর্তৃপক্ষ
দেখে। গত 17 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, শেষ করব সংবাদ সকাল, পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।